স্বাগত হাল্লা বলের পর্দায় গুরুত্বপূর্ণ খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। রাজধানী অভয়নগর বাজার সংলগ্ন এলাকার ড্রেন থেকে উদ্ধার অনাহার ক্লিষ্ট ব্যক্তির মৃতদেহ, এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। সুপ্রিম কোর্টে দায়িকৃত আয় এবং কোর্ট ফি ইস্যুতে শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরের বিরুদ্ধে অভিযোগ বঞ্চিত শিক্ষক সংগঠনের কর্মকর্তাদের। প্রমিলা বাহিনী পাঠাদানে মদের কাউন্টার খুলতে ব্যর্থ লাইসেন্স প্রাপ্ত মদ ব্যবসায়ী, ঘটনা 10 কাঞ্চনপুরে। তীব্র পানীয় জল সংকট, মুগিয়াকামী ব্লকের বিভিন্ন স্থানে রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে জল নিচ্ছেন দূর দূরান্তের উপজাতিরা। এখন বিস্তারিত। রাজধানী অভয়নগর বাজার সংলগ্ন এলাকার ড্রেন থেকে উদ্ধার অনাহার ক্লিষ্ট ব্যক্তির মৃতদেহ, এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। লকডাউনের ফলে খাবার জুটছে না, রুটি রুজিহীন একাংশ অসহায় সম্বলহীন মানুষের মুখ বুজে অনাহারে অর্থাহারে দিন কাটাচ্ছেন অনেকে। বুধবার সকাল 11টা নাগাদ রাজধানীর অভয়নগর বাজার সংলগ্ন লেক পাড়ের ড্রেন থেকে উদ্ধার হয় জগৎপুর এলাকার রবি দেবনাথের মৃতদেহ। অসমর্থিত সূত্রে খবর অনুযায়ী ধারণা করা হচ্ছে অনাহারের কারণে মাথা ঘুরেই ড্রেনে পড়ে যায় রবি দেবনাথ, সেখানেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার ব্রিগেড এসে মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ আধিকারিক জানিয়েছে, 11টার দিকে আমাদের কাছে একটা খবর আছে যে একজন লোক অভয়নগর বাজারের পেছনে লেকটার পাশে ড্রেনে পড়ে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে দেখি হ্যাঁ ঠিকই একজন পুরুষ লোক ড্রেনে উল্টা অবস্থায় পড়ে রয়েছে, জল ছিল। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, তারাও আছে। ডেড বডি আমি অ্যাকচুয়ালি লোকটার বডিটা আমরা জল থেকে তোলা মনে হয়েছে লোকটা বোধহয় আর জীবিত নাই। তারপরেও কনফার্মেশনের লেগে আমরা জিবি হসপিটালে পিএম যদি মারা যায় তাহলে পিএম করা হবে এই অবস্থায় আমরা পাঠানো হয়েছে। এবং পরে অবশ্য খবরও আসে যে ডক্টর নাকি ডেথ ডিক্লেয়ার করা হয়েছে। কি নাম? ভদ্রলোকের নাম ছিল রবি দেবনাথ, 45। বাবার নাম মৃত রমেশ চন্দ্র দেবনাথ, বাড়ি জগৎপুর নিয়ার মালাঞ্চ কোয়ার্টার। মৃত ব্যক্তি মানে শরীরে কোনো আঘাতের চিহ্ন? না, মানে আঘাতের চিহ্ন তো কোনো না দেখা গেছে না। প্রাথমিক কি মনে হয় কিভাবে আসলেন এখানে? এখানে যে কিছু পাড়া প্রতিবেশী প্রত্যক্ষদর্শীরা যারা বললো লোকটা নাকি ওইখানে পুকুর পাড়ে, যেটা লেকের পাড়ে কিছু স্ল্যাব বানানো থাকে, ওইখানে শুয়ে রয়েছিল, যেখানে মানুষ বইটই বোধহয়। তো সেখান থেকে সে বোধহয় মানে উল্টাই পড়ে গেছিল ড্রেনে, এবং সেখান থেকে। এদিকে অভয়নগর লেক সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। লকডাউনের শুরু থেকে নিজেকে সর্বদা সামাজিক কর্মসূচি ও সমাজ সেবায় নিয়োজিত রেখেছেন মুখ্যমন্ত্রী জয়ানিতি দেব। বুধবার বিশালগড় পঞ্চায়েত সমিতি হল ঘরে জেলার ফ্রন্ট লাইন আধিকারিকদের সংবর্ধিত করলেন তিনি। লকডাউনের শুরু থেকে প্রতিনিয়ত সমাজ সেবায় নিজেকে যুক্ত রেখেছেন রাজ্যের পৌরাণী হিসেবে খ্যাত মুখ্যমন্ত্রী জয়ানিতি দেব। বুধবার বিশালগড় পঞ্চায়েত সমিতির হল ঘরে সংবর্ধিত করলেন করোনা মোকাবেলার কাজে যুক্ত সিপাহী জেলার ফ্রন্ট লাইন আধিকারিকদের। मुझे बहुत ही अच्छा लगा। ऐसे तो मैं मानती हूँ मैं कोई विशिष्ट नहीं, बहुत ही आम महिला हूँ, एक आम जनता हूँ, एक आम व्यक्ति हूँ। और अक्सर आए दिन जब मेरा मन होता है तो मैं एक आम इंसान की तरह सड़कों पे निकल जाती हूँ। बहुत बार गुजरती हूँ विशालगढ़ की सड़क के पास से, तो हर बार वो एहसास, वो यादें आती हैं। जब भी विशालगढ़ आई हूँ बहुत प्यार मिला है, बहुत स्नेह मिला है और बहुत अपनापन मिला है। और ऐसे ही अपनेपन के चलते आज यहाँ आने का अवसर मिला है।
विषय जरूर बहुत गर्व का है, क्योंकि कोरोना वायरस के इस कठिन समय में ऐसे बहुत से लोग हैं जो प्रत्यक्ष और अप्रत्यक्ष, यानी जो सामने नजर आते हैं, और बहुत से ऐसे हाथ जो हमें नजर नहीं आते, लेकिन दिन रात मानव जीवन की सेवा में अपने जीवन का अर्पण करने के लिए तत्पर रहते हैं। हम जानते हैं कि हम एक ऐसी एडमिनिस्ट्रेटिव बॉडी के साथ जुड़े रहते हैं जिसके बिना हम चाह के भी सिस्टम को रन नहीं कर सकते। ये लॉ है, ये पॉलिसी मेकर है, ये प्रोवाइडर्स हैं, ये केयर टेकर्स हैं, ये वो लोग हैं जो दिन रात निष्ठा से काम करते हैं। मैं सच बताऊं तो पहले बहुत लोगों को गिले शिकवे थे एडमिनिस्ट्रेशन से, पुलिस से, डॉक्टर से, लेकिन इन लोगों का काम, इन लोगों का स्नेह, इन लोगों का डेडिकेशन, त्याग, तपस्या जो इस कोरोना वायरस के समय हम लोगों को देखने को मिला है, तो अपने आप मन कहता है कि इनको तो सिर्फ और सिर्फ सैल्यूट बनता है, नमन बनता है, एक ऐसा ऑनर बनता है जिसकी ये हकदार है। ये दिन रात काम कर रहे हैं ताकि हम सुरक्षित अपने घरों में सो सकें। हमारे बच्चे, हमारे घर के बुजुर्ग, वो सब अपने अपने घर में सुरक्षित रहें, इसके लिए हर रोज ये सुबह निकलते हैं और घर जाने का समय इन्हें आजकल मालूम ही नहीं होता। इसके लिए मैं हर उस व्यक्ति की तहे दिल से आभारी हूँ और धन्यवाद करती हूँ जो इस काम में लगे हुए हैं। और आज जब मुझे ऐसे ही अवसर में आके शामिल होने का मौका मिला, मुझे आग्रह आया कि हम आए, मिले और मिलके हमारे ऐसे लोगों को, ऐसे डेडिकेटेड लोगों को, एडमिनिस्ट्रेशन के लोगों को जो अपनी सर्विसेज में रहने के बावजूद हम अपने त्याग से हमारे लिए बहुत कुछ कर रहे हैं, तो ना करने का तो प्रश्न ही नहीं था और मुझे आना ही था, क्योंकि अब ऐसे मौके पे नहीं आएंगे तो कहाँ जाएंगे। ত্রিপুরা ইউথ ওয়েলফেয়ার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সমাজসেবী নীতিদেব। ফ্রন্ট লাইন কর্মীদের উৎসাহ দানের পাশাপাশি সমাজ সেবায় নিজেকে সর্বদা যুক্ত রেখেছেন তিনি। খুশি রাজ্যবাসীও। ব্যুরো রিপোর্ট, হালাবোর। সুপ্রিম কোর্টের নির্দেশিকা না মেনে পক্সো নগরেও মদের কাউন্টার খুলতে তৎপরতা চালাচ্ছেন হিরের সরকারের ড্রাগস কন্ট্রোলের আধিকারিকরা। এলাকাবাসীর বাধা দান আপাতত বন্ধ ফিল্ড ভেরিফিকেশনের কাজে। দ্বিমুখী নীতি গ্রহণ করার অভিযোগ রয়েছে রাজ্যের শাসক দল ও তার মূল কাণ্ডারি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে। একদিকে নেশামুক্ত ত্রিপুরার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে রাজ্য জুড়ে নতুন করে শতাধিক মদের কাউন্টার খোলার ছাড়পত্র দিল রাজ্য সরকার। আর এসব নতুন কাউন্টার খুলতে গিয়ে জনসাধারণের বাধার সম্মুখীন হতে হচ্ছে বরাত প্রাপ্তদের ও প্রশাসনিক কর্তাদের। এদিকে বক্সো নগরে যে স্থানে মদের কাউন্টার খোলার কথা তার 70 মিটারের মধ্যে রয়েছে দুটি মসজিদ ও একটি লোকনাথের মন্দির। এছাড়া এলাকাটি হচ্ছে জনবহুল, আর এজন্যই এখানে লঙ্ঘিত হতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশিকা। অবশ্য সচেতন এলাকাবাসীর বাধা দানে আপাতত ফিল্ড ভেরিফিকেশন বন্ধ বক্সো নগরে। ব্যুরো রিপোর্ট, হালাবোর। প্রমিলা বাহিনী বাধা দানে মদের কাউন্টার খুলতে পারেনি লাইসেন্স প্রাপ্ত মদ ব্যবসায়ী। পেডি সহ মালপত্র নিয়ে ফিরে যেতে বাধ্য হয় কাউন্টারের মালিক। ঘটনা 10 কাঞ্চনপুরের কম্পলটিলা বাজারে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন মহলায় নতুন করে মদের কাউন্টার খোলার জন্য প্রায় 140টি মদের লাইসেন্স বিতরণ করেছেন রাজ্যের হিরে সরকার। প্রচ্ছন্ন মত ছিল নেশামুক্ত ত্রিপুরা গড়ার ঘোষক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। রাজ্যের মানুষ ভাবছেন এটা কি করে সম্ভব, কিন্তু বর্তমানে রাজ্যের বুকে এই অসম্ভবকে বাস্তব রূপ দিতে মদের কাউন্টার খোলার জন্য তৎপরতা বৃদ্ধি করেছেন লাইসেন্স প্রাপ্তরা। 10 কাঞ্চনপুরে কম্পলটিলা বাজারে মদের কাউন্টার খুলতে গিয়ে এলাকার মহিলাদের প্রবল বাধার মুখে মালপত্র নিয়ে ফিরে আসতে হয়েছে লাইসেন্স প্রাপ্ত মদ ব্যবসায়ীকে। স্থানীয় মহিলাদের বক্তব্য হচ্ছে পারিবারিক অশান্তি রোধ করতেই তাদের এই উদ্যোগ। Oi, mari balik ke soal ini.
আমরা এই পাড়ার সব মেয়ে লোকের আমি মেয়ে লোকের তরফ থেকে হইতাছি আমরা একটাই দাবি আমরা এই লক্ষ্মীপুর এবং গৌরীশঙ্করপুর এবং আসবে এই অতটুকু এলাকার যাতে এই কাউন্টার খোলা হইতো না আমরা মদের দোকান চাই না আমরা ভবিষ্যতে আমরা ফুলাপান আছে আমরা ফুলাপানটি নষ্ট হইব এমনিতেই যত মদ মানে মদ যারা খায় তারা আর এই মহিলারা এমনিতেই শান্তি পান না আরো যদি এখানে কাউন্টার খুলে তো তারা আরো একদম হাতে আসমান ফেলিব আমরা চাই না আমরা আর ঘরে এই অশান্তি আমরা ফুলাফানের ভবিষ্যৎ চিন্তা করে আমরা এই উদ্যোগটা নিছি যদি এইখানে এরকম আর খোলা হওয়া যদি তারা এরকম আবার খোলার করে তাহলে আমরা এর চেয়ে আরো বড় এদিকে কম্বলটিলা বাজারের পাশে রয়েছে স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠান কাউন্টার খুললে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হবে সেখানেও। ব্যুরো রিপোর্ট হেলাবল। জাতীয় সড়কের উপর গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ সিপাহী জেলার নৌকা ঘাট এলাকায় 3 ঘন্টা অবরোধ থাকার পর গাছ কেটে সড়ক মুক্ত করে দেয় টিএসআর জওয়ানরা। বুধবার সকালের হালকা ঝড় বৃষ্টিতে সিপাহী জেলার নৌকা ঘাট এলাকায় জাতীয় সড়কের উপর আছড়ে পড়ে দৈত্যাকার বটগাছ, ফলে রাস্তার দুধারেই দাঁড়িয়ে যায় প্রচুর সংখ্যক গাড়ি। 3 ঘন্টা পর সেই গাছ কেটে জাতীয় সড়ক মুক্ত করে দেয় 11 নম্বর ব্যাটালিয়নের টিএসআর জওয়ানরা। পরে সেই গাছ রান্নার কাজের জন্য ক্যাম্পে নিয়ে যায় টিএসআর জওয়ান। টিএসআর এর সহযোগিতায় স্বস্তির শ্বাস ফেললেন আটকে থাকা যাত্রী ও যানবাহন চালকরা। ব্যুরো রিপোর্ট হালাপল। রাজ্যের বুকে অব্যাহত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির ঘটনা। বুধবার নতুন করে আক্রান্ত আরও 4 জনকে ভর্তি করা হয় ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে। এদিকে ভগৎ সিং সেন্টার থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন 16 জন রোগী, জিবি থেকেও ছাড়া পেলেন একজন। মাসের 20 তারিখ আমরা ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার থেকে 16 জন রোগীকে চিকিৎসা করে সুস্থ করে ছুটি দিয়েছি। এরা সবাই 86 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সদস্য এবং ওনাদের পরিবারের সদস্য। এর মধ্যে সর্বকনিষ্ঠ রোগীর বয়স 3 বছরের একটা শিশু ছেলে, আর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি ওনার বয়স হচ্ছে 49 বছর। সবাই এখানে 10 দিন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। ওরা এখন 7 দিন ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে থাকবেন ওনাদের ব্যাটালিয়নের দায়িত্বে। আর একজন রোগী ছুটি হয়েছে আজকে জিবি হাসপাতাল থেকে। টোটাল কতজন? টোটাল আমাদের এখানে ভগৎ সিং থেকে ছুটি হলো 16 জন, জিবি হাসপাতাল থেকে একজন, মোট 17 জন। বর্তমানে চিকিৎসাধীন কতজন রয়েছেন স্যার? বর্তমানে চিকিৎসাধীন আমাদের ভগৎ সিং সেন্টারে আছেন আজকে 46 জন। যাদের ছাড়া হয়েছে তাদের মানে শারীরিক অবস্থা কিরকম? যাদের আজকে ছুটি দেওয়া যায় তারা সবাই সম্পূর্ণরূপে সুস্থ। ব্যুরো রিপোর্ট হেলাবল। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে সমাজ সেবায় এগিয়ে এল ভারতের গণতান্ত্রিক নারী সমিতির দক্ষিণ আগরতলা অঞ্চল কমিটি। নারী সমিতির এই কর্মসূচিতে অংশ নেন নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত। কথা বলেন কোভিড-19 এবং 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ নিয়ে। দক্ষিণ আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে বর্তমান যে পরিস্থিতি পরিবেশ সেখানে দাঁড়িয়ে রোজগারহীন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো রোজগারহীন মানুষের পরিবারের অবস্থা প্রচণ্ড খারাপ, খাওয়ার ব্যবস্থা নেই, কাজ নেই, পারিবারিক হিংসা বাড়ছে। এমতো অবস্থায় দাঁড়িয়ে আমাদের সংগঠনের উদ্যোগে আমরা এই রোজগারহীন মানুষগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দক্ষিণ আগরতলা অঞ্চল কমিটি যায় গরিব মানুষ যেন খেয়ে পড়তে বাঁচতে পারে সেদিকে নজর দিতে হবে। আমরা লক্ষ্য করছি আমাদের দেশে যারা শ্রমিক, যারা এই লকডাউনের কারণে বাড়ি ফিরতে পারেনি, তাদের অবস্থা মারাত্মক। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, এমনকি আমাদের বলে এটা দলমতের প্রশ্ন না, রাজনীতির প্রশ্ন না। রাজনীতির ঊর্ধ্বে উঠে তাদের পাশে দাঁড়াতে হবে। এই কোভিড-19
যে ভয়াবহতা, তার বিরুদ্ধে যারা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে, বিশেষ করে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ব্যুরো রিপোর্ট হনাবল। লকডাউনে গৃহবন্দী দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্যার্থে গেল এসএফআই পূর্ব আগরতলা অঞ্চল কমিটি। বুধবার এলাকার ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া শিক্ষা সামগ্রী, এতে খুশি এলাকার ছাত্রছাত্রীরা। চলছে আপনারা জানেন, সারা দেশের সাথে বিশ্বেও চলছে। এখন সেই মুহূর্তে সরকার লকডাউন ঘোষণা করেছে। এখন লকডাউন ঘোষণা করার পরেও আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক দিক থেকে মানুষের অনেকটাই প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক দিক থেকে লকডাউনের ফলে মানুষের অনেকেরই কাজ হারাচ্ছে এবং কাজ হারিয়েছেও। তো সেই এমতা অবস্থায় তাদের পরিবারের যে আর্থিক অবস্থা অনেকটাই সংকটে চলছে। পড়াশোনার ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে খাতা কলম বই কেনার ক্ষেত্রেও অনেকে বাধাপ্রাপ্ত হচ্ছে বা কিনতে পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির একটি অঞ্চল কমিটি, পূর্ব আগরতলা অঞ্চল কমিটি, এই অঞ্চল কমিটি উদ্যোগ গ্রহণ করেছে তাদের এলাকার কিছু ছাত্রছাত্রীদের মধ্যে যারা খাতা কলম এবং কিছু অন্যান্য সামগ্রী কেনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট হনাবল। রাজ্যে আটকে পড়া ইটভাটা শ্রমিকদের মেডিকেল করার পর বহিরাজ্যের জন্য প্রেরণ করা হয় বুধবার। এদিন আগরতলা, জিরানিয়া, ধলাই ও কুমারঘাট স্টেশন থেকে মোট 1584 জনকে বহিরাজ্যের জন্য রওনা দেয় শ্রমিক স্পেশাল ট্রেনে। আগরতলা থেকে প্রয়াগরাজ ইউপি যাবে আমাদের যারা দেখি ব্রিকলিনের যে লেবাররা আছে, শ্রমিকরা এই শ্রমিক ট্রেন দিয়ে যাচ্ছে। এটা আগরতলা থেকে শুরু হয়ে আগরতলা আজকে আমাদের এখান থেকে যাচ্ছে এলো সাউথ ডিস্ট্রিক্ট, গুমতি এবং সিপাহীজলা। টোটাল 479 জন এক্ষুনি রওনা হলো এই স্টেশন থেকে, এবং জিরানিয়ার থেকে ওরা এখন রেডি আছে, সেখানে 547 জন। আর তার বাইরে এই ট্রেনটা থামবে গিয়ে আপনার ধলাই ডিস্ট্রিক্ট, তারপর কুমারঘাট। ধলাই আর কুমারঘাটের মধ্যে কত 1584 জন উঠবেন। ওতে টোটাল আমাদের যেটা হয়েছে মানে টোটাল স্ট্রেংথ হলো 1584। আমাদের এখান থেকে এখন অব্দি গিয়েছে এই যে এই আগরতলা থেকে 479, জিরানিয়া থেকে যে 547 আর বাকিটা 531 ওই দুটো স্টেশন থেকে উঠবে। সরকারের পক্ষ থেকে কি ধরনের এখানে আমাদের মানে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ওনাদেরকে সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, রাস্তার খাবার এবং একটি করে জলের এবং মেডিকেল টেস্ট করিয়ে এখান থেকে একটা সার্টিফিকেট দিয়ে ওনাদের সবাইকে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট হনাবল। পানীয় জলে তীব্র সংকট দেখা দিয়েছে মুঙ্গিয়াকামী ব্লকের বিভিন্ন স্থানে। রেল স্টেশন থেকে পানীয় জল সংগ্রহ করে নিয়ে যাচ্ছে দূর দূরান্ত থেকে আসা পর্বতদোহিতারা। রেল কোয়ার্টারের আবাসিকরাও জল সংগ্রহ করছেন প্ল্যাটফর্ম থেকে। Ni para baro? Anh para cái oro nó này bây giờ quá. Tao nên bago oro phải cả. Orda. Orda. Kung ni payo. Kung payo ko. Oro tu de kaham. Makita te kaham no. Nini paro tu hamia de. Hamya. Iron gana. মানে তোমরা কি কোয়ার্টারে থাকো নি? কোয়ার্টারে জল আসেনি? কোয়ার্টারে জলের ব্যবস্থা নাই? কতদিন ধরে নষ্ট? 2 মাস ধরে কোয়ার্টার। মানে এটা কোন জায়গা? এটা রেল স্টেশন। কি করো তুমি এখানে? জামাই রেলে চাকরি করে। বেড়াইতে আইছো? আচ্ছা আচ্ছা, লকডাউনে আটকে গেছো না? মানে কোয়ার্টারের মধ্যে জল নাই? নষ্ট হয়ে গেছে। তখন কোন থেকে জল নিতেছ? আচ্ছা, এখন জলটা যে ঘরে কি করবে জলটা নিয়ে? আর খাওয়া টাওয়ার জল কই থেকে নেও? মানে এখানে রেল স্টেশন থেকে নেও খাওয়ার জল? ব্যুরো রিপোর্ট হনাবল।
তেলিয়ামুড়া পুর পরিষদে 15 নং ওয়ার্ডের গরিব দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির। লকডাউনের পর থেকে ওই অঞ্চল এলাকার প্রায় 2500 পরিবারকে সাহায্য করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সিপিআইএম নেতা। তেলিয়ামুড়া অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে তেলিয়ামুড়া অঞ্চল এলাকার এবং তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত 15 নং ওয়ার্ডে লকডাউনে কর্মহীন মানুষকে আমরা কিছু সাহায্য করার চেষ্টা করছি। আমাদের অঞ্চল এলাকাতে লকডাউনের পর থেকেই আমরা প্রায় 2500-এর উপর পরিবারের কাছে আমরা এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পেরেছি। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। 10,300-তে শিক্ষক ইস্যুতে সুপ্রিম কোর্টে দায়েরকৃত আয়ের কোর্ট ফি জমা দেয়নি রাজ্যের শিক্ষা দপ্তর। শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বঞ্চিত শিক্ষক সংগঠনের। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ধরেন তারা। 10,323 বঞ্চিত শিক্ষক ইস্যুতে রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরের বিরুদ্ধে একগাদা অভিযোগ তুলে ধরলেন বঞ্চিত 8 শিক্ষক সংগঠনের কর্মকর্তারা। বুধবার আগরতলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছে, সম্প্রতি রাজ্যের শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টে যে আইএ পেশ করেছে তার কোর্ট ফি জমা করা হয়নি। যে সুপ্রিম কোর্টে আইএ করা হয়েছে আমাদের বিষয়টা আমরা প্রশ্ন রাখছি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, এতদিন ধরে আইএটা কোথায় আছে? গতকালকে আপনারা জানেন কিনা, গতকালকেই ত্রিপুরা সরকারের যে আইএটা করা হয়েছিল তার ডায়েরি নাম্বার পড়েছে মাত্র। এখন প্রশ্ন হচ্ছে, কোনো কোর্টে যদি আপনি কেস করেন, কোর্ট ফি যদি না দেন, সেই ক্ষেত্রে এই কেস কি করে উঠবে? রাজ্য সরকার মানে শিক্ষা দপ্তর ওই কেসের কোর্ট ফি এখন অবধি দেননি সুপ্রিম কোর্টে। আমরা প্রশ্ন করছি শিক্ষা দপ্তরকে, যদি আপনারা এই কোর্ট ফিটা না দেন তাহলে কেন মিছামিছি আমাদেরকে বলছেন যে আমরা তাড়াতাড়ি এই কেসটা ওঠানোর জন্য চেষ্টা করছি? এই অসত্য তথ্যগুলো শিক্ষা দপ্তর থেকেও প্রকাশিত হচ্ছে, মাননীয় শিক্ষামন্ত্রীও বলে যাচ্ছেন তদারকি করছেন। কিন্তু আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনম্র অনুরোধ করব, আপনি আপনার দপ্তর থেকে খোঁজ নিন আয়ের কেন কোর্ট ফি দেওয়া হয়নি, যে কারণে আজ অবধি আয়টা কোর্টে পড়ে আছে। সুপ্রিম কোর্টে এর আগের আয়েরগুলো শুনানি হয়ে গেছে, এর পরের আয়েরগুলো শোনানো হয়ে গেছে। এই জায়গায় আমি বিনম্র অনুরোধ করব, এই বিষয়গুলোকে মাননীয় শিক্ষামন্ত্রী তদারকি করুন। আর যে কথাটা মাননীয় শিক্ষামন্ত্রী অনেক আগে বলেছিল 35,000 টাকা দেওয়া হয়ে গেছে, বাস্তবে এই টাকাটা দেওয়া হয়েছে গত পরশুদিন। প্রথম টাকা ঢুকে ত্রিপুরা রাজ্যে 35,000 গত পরশুদিন। 59 ডিস্ট্রিক্টে প্রথম টাকা ঢুকে, পিজিটি টিচারদের প্রথম টাকাটা ঢুকে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে আসা, কিছু সত্য তথ্য তুলে ধরা। বঞ্চিত শিক্ষক সংগঠনের কর্মকর্তারা সদরের এসডিপিও অনির্বাণ দাসের বিরুদ্ধেও একরাশ অভিযোগ উগরে দেন। সদরের যিনি এসডিপিও, উনি যেভাবে আমাদেরকে হেনস্থা করছেন, রাজ্যের মানুষেরও জানা উচিত কি কি ধারা দিয়ে আমাদেরকে কেস দেওয়া হচ্ছে। কেন? আমরা কি ক্রিমিনাল? আমরা পেটের তাগিদে আমার দপ্তরে যাচ্ছি, সরকারি নিয়ম মেনে যাচ্ছি, আপনি বাধা দিচ্ছেন, আপনি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন, তাতে কিছু কিছু অপ্রিয় ঘটনা ঘটে যায়। পুলিশ নিজেও স্বীকার করেছে, পুলিশ ধস্তাধস্তিও করেছে। ধস্তাধস্তি তো এক সাইডে হয় না, বোথ সাইডেই হয়। যে কারণে গতকালকে আমরা, আপনারা হয়তো বা জানেন না, যে 7 জন এবং 70 জন আদার্সের নামে কেসটা করা হয়েছিল, কেসগুলো দেওয়া হয়েছিল, আমরা কোর্ট থেকে বেল পেয়ে যাই। দপ্তর থেকে ফোন করা হয় আমাকে, এবং পরের দিন বলা হয় যে এসপি সাহেবের কাছে আমরা যেন আমাদের মেমোরেন্ডামটা উঠিয়ে দিই। ঠিক 14 তারিখ আমরা আমাদের মেমোরেন্ডামটা উঠিয়ে দিয়েছিলাম এসপি সাহেবের মাধ্যমে ডিজিপি সাহেবকে। তাই বলছি, এই যে ইন্টেনশনালি এই জিনিসগুলো করা হচ্ছে আমাদের সঙ্গে, আমাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য, এটা আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো লড়াই নেই। কারণ কি, আপনারা আমাদের কোনো চাকরি দিতে পারবেন না। আমরা আমাদের দপ্তরের কাছে যাই, কারণ আমাদের চাকরিটা এনআরআই দিয়েছিলেন, এনআরআই টার্মিনেট করার চেষ্টা করছেন। প্রশ্নটা হলো, ওই দিন যেই ডাইরেক্টরিতে আমি গিয়েছিলাম, আমাদেরকে এলিগেশন দিচ্ছে পুলিশের সরকারি কাজে বাধা দিচ্ছি। আমরা উল্টো প্রশ্ন করছি পুলিশ প্রশাসনের কাছে, দপ্তরটা আমাদের, আমার দপ্তরে আপনি আমাকে ঢুকতে বাধা দিচ্ছেন, তাহলে সরকারি কাজে আমি আপনাকে বাধা দিলাম না আপনি আমাকে বাধা দিলেন? সদরের এসডিপিও সাহেব
প্রতিনিয়ত এই ধরনের জিনিসগুলো করে যাচ্ছেন আমাদের সঙ্গে। আমরা আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে আবারও বলবো, আপনাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই। আমরা আমাদের পেটের তাগিদে বেরোচ্ছি, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার চেষ্টা করি, কিন্তু কোথাও কোথাও দেখা যায় পুলিশ প্রশাসনের কিছু কিছু অফিসার অশ্রাব্য গালাগাল শুরু করে দেয়। সেই জায়গায় মানুষ উত্তপ্ত হয় এবং পরিবেশগুলো বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এদিন 10,323 শিক্ষক সংগঠন শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়েও চরম অসন্তোষ ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, হনাবল। ছাত্রছাত্রীদের 3 মাসের টিউশন ফি মকুব, ডিজিটাল বৈষম্য দূর করা এবং ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা প্রদানের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে এসএফআই এবং অল ইন্ডিয়া ফোরাম টু সেভ পাবলিক এডুকেশন। রাজধানী সিটি সেন্টারের সামনে অনুরূপ বিক্ষোভ কর্মসূচি পালন করে এসএফআই ও টিএসইউ। এই করোনাকালীন আবহে যখন মানুষের অবস্থা প্রায় সংকটাপন্ন, সেই সময়ে ছাত্রদের উপর নানাভাবে ভয়ঙ্কর ধরনের আক্রমণ নেমে আসছে। সাধারণ মানুষের অংশ হিসেবে ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবেই আক্রমণের শিকার হচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আজকে ক্লাসরুমের মধ্যে ডিজিটাল বিভাজন তৈরি করা হচ্ছে। আমরা দেখছি ইউজিসি গাইডলাইন করে বলছে যে অনলাইনে যে ক্লাসগুলি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি লকডাউনকে শিখণ্ডী করে এই রাজ্যের সরকার প্রতিনিয়ত শিক্ষার উপর আক্রমণ সংঘটিত করার চেষ্টা করছে। 3,103 জন প্রাথমিক শিক্ষকের পদ ইতিমধ্যে অবলুপ্ত করে দেওয়া হয়েছে। কখনো বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ তুলে দেওয়ার জন্য পাইতারা করছে, কখনো এই যে ফলাফল যারা স্কুলে পড়াশোনা করছে নবম একাদশ তাদের ফলাফল এখনো ঘোষণা করতে পারেনি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঘোষণা দিয়ে দেওয়া হচ্ছে জুলাই মাসের 3য় সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু ক্লাসরুমে সরাসরি ক্লাস কবে থেকে শুরু হবে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে বলার কোনো সুযোগ নেই। কিন্তু কিসের উপর দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবেন সেই বিষয়ে একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে সাধারণ ছাত্রছাত্রীরা রয়েছেন। আর এই যে সংকট, এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য রাষ্ট্রকে, সরকারকে, রাজ্যের সরকারকে বিশেষভাবে দায়িত্ব নিতে হবে। ব্যুরো রিপোর্ট, হনাবল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। রাজধানী অভয়নগর বাজার সংলগ্ন এলাকার ড্রেন থেকে উদ্ধার অনাহার ক্লিষ্ট ব্যক্তির মৃতদেহ, এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। সুপ্রিম কোর্টে দায়েরকৃত আয় এবং কোর্ট ফি ইস্যুতে শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরের বিরুদ্ধে অভিযোগ বঞ্চিত শিক্ষক সংগঠনের কর্মকর্তাদের। প্রমিলা বাহিনী বাধা মদের কাউন্টার খুলতে ব্যর্থ লাইসেন্স প্রাপ্ত মদ ব্যবসায়ী, ঘটনা 10 দা কাঞ্চনপুরে। তীব্র পানীয় জল সংকট, মুগিয়াকামী ব্লকের বিভিন্ন স্থানে রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে জল নিচ্ছেন দূর দূরান্তের উপজাতিরা। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো বল।